স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আমি আছি খালেদ মহিউদ্দিন। রাজনীতির বিবাদ মাত্রা ছাড়িয়ে প্রায় যায় উগ্রতার দিকে, এই সুযোগে মাথাচাড়া দিতে পারে অন্ধকারের শক্তি। এসব নিয়ে আজকের আলোচনা জঙ্গি তর্ক। কথা বলতে স্টুডিওতে আছেন গত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ, আছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। স্বাগত আপনাদের। জনাব হাসান আরিফ, আমি আপনার কাছে জানতে চাইবো যে গত 4 মাসে ধর্মীয় ভিন্নমতাবলম্বী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের উপর 19টি হামলা হয়েছে। সরকারি দল আওয়ামী লীগ এগুলির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকার ইঙ্গিত দিচ্ছে। বিএনপির দাবি নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন হলেই এসব আর থাকবে না। এসব হামলা নিয়ে আপনার পর্যবেক্ষণ আমরা জানতে চাইবো। পাশাপাশি জানতে চাইবো এগুলির সাথে দুটি দলের রাজনৈতিক দূরত্বের কোনো দায় আসলে আছে কিনা। অনেকগুলো প্রশ্নই, ধন্যবাদ আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে যে এমন একটি বিষয় নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং খালেদ তোমাকেও ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেকগুলি প্রশ্নই একসঙ্গে চলে আসছে, তবে এর কেন্দ্রবিন্দুতে হচ্ছে ওই জঙ্গিবাদ বা জঙ্গি তৎপরতা। আমি জঙ্গি তৎপরতাকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশে ওই রাজনৈতিক দ্বন্দ্বর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি এটাকে আরো বৃহত্তর অঙ্গন থেকে দেখতে চাই। যে অন্যান্য ক্ষেত্রে জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এক এক দেশে এক এক কনটেক্সটে সেগুলো চলে আসছে। আমাদের দেশে সেই কনটেক্সটটা অত্যন্ত আশ্বস্তের বিষয় যে কনটেক্সটটা নেই বা সেই প্রেক্ষাপটটা নেই। সে কারণেই এখানে রাজনীতির সঙ্গে জঙ্গিবাদকে সম্পৃক্ত করাটা সঠিক হবে না। জঙ্গিবাদকে সরাসরি সন্ত্রাস এবং ধর্মীয় ধর্মান্ধতার আঙ্গিকে দেখতে হবে এবং সেভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। এটা ঠিকই যে আমাদের দেশে বিশ্বে যে জঙ্গিবাদের যে মতবাদগুলো প্রচলিত আছে, আমরা যদি এক এক করে নামগুলো নিই যেগুলো বেশি প্রচলিত, যে আল কায়দা, এরপরে চলে আসে আল শাবাব, তারপরে বোকো হারাম, তালেবান, এবং অতি রিসেন্টলি যেটা হলো যে দায়েশ বা ইসলামিক স্টেট অফ আইসিল ছিল প্রথমে লেভান্ট অ্যান্ড ইরাক, পরবর্তীকালে দায়েশ হিসেবে পরিচিত হয়েছে। এই চারটের অবস্থান কিন্তু ভিন্ন। আর দেখতে হবে এর কনটেক্সটে বাংলাদেশে যে এই চারটে যে জঙ্গি মতবাদ আছে বা জঙ্গি তৎপরতা চলছে বা জঙ্গি নৃশংসতা চলছে, তাদের সঙ্গে বাংলাদেশের কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। আশ্বস্তের বিষয়, যেখানে সাখাওয়াত সাহেব আছেন যিনি নিরাপত্তা বিশেষজ্ঞ, হয়তো একমত হবেন বা আরও বিশ্লেষণ করে বলতে পারবেন যে তাদের সঙ্গে যদিও মাঝে সাঝে কোনো ঘটনা ঘটলেই দায় স্বীকার করে বসে, কিন্তু পুরোপুরি সেটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে দিনাজপুরের বা রাজশাহীর অজপাড়া গ্রামে একটা আহমেদিয়া মসজিদে বোমা ফোটার সঙ্গে আইসিসের কোনো ধরনের সম্পৃক্ত থাকাটাকে কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয় আর কি। কারণ তাদের এজেন্ডা সম্পূর্ণ অন্যরকম আর কি। বোকো হারাম একটি এরিয়ার মধ্যে একটি সীমাবদ্ধ, আমরা দেখিনি যে তার কোনো রাজনৈতিক মতবাদ তারা প্রচার করছে, এবং তাদের একমাত্র কর্মকাণ্ড আমরা দেখছি যে নৃশংসতা এবং ইসলামের নামে কর্মকর্ম ঘটছে। মসজিদে নামাজ পড়া অবস্থায় শিশু, নারী, তাদেরকে হত্যা করা হচ্ছে। যারা একটু ইসলাম দেখলে উৎফুল্ল হন, যে যদি কোনো কারণে বোকো হারামের প্রতি কোনো ধরনের সহানুভূতি থেকেও থাকে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে দে হ্যাভ নাথিং টু ডু উইথ ইসলাম। ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা একটা টেরোরিস্ট গ্রুপ, তাদের কোনো এজেন্ডা থাকতে পারে। সেই টেরোরিস্ট গ্রুপে আমরা এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট এজেন্ডা আমি পাইনি, একমাত্র মানুষকে হত্যা করা ছাড়া। এরপরে আসেন আল শাবাব। তারা সেমি পলিটিক্যাল বলা যেতে পারে, যে তারা অস্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় এবং তার সঙ্গে তাদের ধারণা মতো একটা ইসলামিক সমাজ গঠন করতে চায়, কিন্তু সেই সোমালিয়ার লোকজনই সেটা গ্রহণ করছে না, যার ফলে সোমালিয়াতেও এই দীর্ঘদিন ধরে
গৃহযুদ্ধ এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং তারা যে দিনের পর দিন মানুষ হত্যা করে চলেছে, তাদের কোনো এজেন্ডা তো পরিপূর্ণ হচ্ছে না। সুতরাং এই আবার তালেবানের ক্ষেত্রে আমরা দেখছি যে তালেবানের ইতিহাস আমরা জানি যে কোন কনটেক্সটে তালেবান আফগানিস্তানে উত্থান হলো, তাদের সফলতা আসলো, পরবর্তীকালে আল কায়দার সঙ্গে তাদের সংযোগের ফলে তারা আক্রান্ত হলো, পরবর্তীকালে তারা পাকিস্তানে ছড়িয়ে পড়লো, হয়তো প্যাট্রোনাইজেশনের কারণে অথবা তাদের শিকড় যেহেতু পাকিস্তান। হাসান রাফি, আমরা আবার আসছি আপনার কাছে। আমরা যদি আপনার এই কথাটা থেকে আবার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে যাই, যে জনাব হাসান রাফি একদম স্পষ্টই বললেন যে এই দেশের রাজনীতির সঙ্গে জঙ্গিবাদকে সম্পৃক্ত করা আসলে ঠিক হবে না, সেটাকে আরেকটু বড় কনটেক্সটে দেখতে হবে। আপনি শুনলেন তার কথা, আমরা শুধু তার সাথে যুক্ত করতে চাই যে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বললেন যে পৌর নির্বাচনের পরে জঙ্গি দমনে বিশেষ অভিযান চালানো হবে। দেশে উগ্রবাদ জঙ্গিবাদের মাত্রা নিয়ে গত কয়েক মাসে আপনার পর্যবেক্ষণ কি? মানে আমরা যদি প্রশ্নটি এমন করে করতে পারি যে তাদের প্রতিরোধে আমাদের নিরাপত্তা বাহিনী কার্যক্রম কি ঠিক পথে আছে কিনা, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। ধন্যবাদ। আমি হাসান আরিফ সাহেবের কথা শুনছিলাম, ওনার সাথে অনেকটাই আমি এগ্রি করি, বাট কিছু কিছু জায়গায় আমার নিজস্ব একটা মতামত, একটা বিশ্লেষণ আছে। আপনার প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে দিই। আমাদের এই কয়েকটি যদি আপনি দেখুন, একটারও কিন্তু আমাদের ইন্টেলিজেন্স তেমনভাবে এটা খবর দিতে পারেনি, মনে হয় প্রতিরোধেরও কোনো ব্যবস্থা ছিল না। আমি যদি একটা উদাহরণ দিই, এই যে মিরপুরে, মানে ঢাকার রাজধানীর একটা সবচেয়ে জনবহুল এলাকার ভিতরে গত 4 মাস, অ্যাকর্ডিং টু পুলিশ, 4 থেকে 5 মাস তারা এখানে, এখন বলছে প্রশিক্ষণ কেন্দ্র ছিল, এটারও কিন্তু খবর পেয়েছে আফটার ইন্টারোগেশন অফ সাম, কাউকে ধরার পরে। সিমিলারলি এই যে সবচেয়ে চাঞ্চল্যকর যেটা আমার কাছে লাগছে, অ্যাপার্ট ফ্রম অল দিস, সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি চিটাগং ঘটলো আজকে সকালে, বলেন গতকাল রাতে, হোয়াট এভার ইট ইজ, এটাও কিন্তু ইন্টেলিজেন্সের ফসল নয়। এটাও কিন্তু ওই ইন্টারোগেশন থেকে বের হয়ে, অ্যাকর্ডিং মানে পুলিশের ভাষ্য আমি বলছি। তার মানে আমাদের এখানে একটা সমস্যা আছে। আমাদের যে কাউন্টার টেরোরিজমের উপরে যে ইন্টেলিজেন্স ইউনিটগুলো আছে, সেখানে তাদের কোনো না কোনো একটা সীমাবদ্ধতা আছে, আইদার বাই পলিটিক্যাল কোনো বিষয় আর কোনো বিষয়ে তাদের সীমাবদ্ধতা আছে। সেইখানে আপনার যে এই যে ঘটনাগুলো আপনি ঘটেছে এই পর্যন্ত, আমি 2 জন বিদেশি হত্যা বাদই দিলাম, এবং ঢাকার যে শিয়া ইমামবাড়ায় যেটা অ্যাটাক হলো সেটাও বাদ দিলাম। তারপরে এই যে কয়েকটি মসজিদে হামলা হলো, এগুলো কিন্তু প্রত্যেকটি হামলা কিন্তু একটা একটা করে মেসেজ দিয়ে যাচ্ছে। শিয়া মসজিদে হলো, একটা শিয়া সুন্নি যে বিবাদটি এখন চলছে মিডল ইস্টে, এবং সেটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। হয়তো এর সাথে যোগাযোগ নেই, বা তাত্ত্বিক আত্মিক যোগাযোগ আমি কিন্তু দেখছি। কাদিয়ানীদের মসজিদে হামলা হলো, আহমদিয়াদের মসজিদে, সরি আহমদিয়াদের মসজিদে, ওই একই, মানে আহমদিয়া, ওরা নিজেদের আহমদিয়া বলতে, আহমদিয়া হোয়াটএভার, মানে আহমদিয়া বলেন কাদিয়ানি বলেন, তাদেরকে আইএস যেভাবে, বা আইএস এর কথা কেন এখানে আসছে সেটা আমি বলবো। যে আমার কাছে মনে হয় যে ওই যে খিজির খানকে যে মারা হলো, সেটাও এইসবের ধারাবাহিকতা, মানে ওই যে মেসেজ দেওয়ার ধারাবাহিকতা। তাদেরকে যে নামে ডাকা হয় হলো, এটা হলো পলিথেইস্ট কাদিয়ানি, দে আর আউট অফ ইসলাম, যেভাবে ধরা হয় আর কি। তো যাই হোক, ওটা কিন্তু একটা মেসেজ দেওয়া হলো যে দিস আর দি পিপল, এরা ইসলামের বাইরে হয়ে, ইসলাম চ্যুত হয়ে গেছে। মানে আমি মেসেজের কথা বলছি। তারপরে আপনি দেখুন চিটাগংয়ে যেটা ঘটনাটা ঘটলো নেভাল বেসে, এটা হলো এই মেসেজটা দেওয়া হলো যে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় ঢুকতে পারি। এইরকম হাই সিকিউরিটির ভিতরে যদি ইনফিলট্রেট করা যায়, করার একটা মেসেজ দেওয়া হলো। তার মানে যে কোনো সিকিউরিটির ভিতরে আমার রিচ পৌঁছছে। তার মানে হোয়াট এভার ইজ দ্য অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন, আজকে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আইএসএল বলুন, যাই বলুন সব জেএমবি, হুইচ সিমস টু বি ভেরি ফ্যাক্ট, কারণ আনসারুল্লাহ বাংলা টিমের নাম আমরা শুনছি না। দে অল মার্জড উইথ জেএমবি, যেটা মনে হচ্ছে। আর এরপরে যেই জিনিসটা আমার কাছে একটু বেশি উদ্বিগ্ন হয়েছে যেটা দেখে, ওটা হচ্ছে যে এই যে রাইফেলটি এবং 12 জোড়া সেনাবাহিনীর ইউনিফর্ম। যদিও আমি জানি না এই ইউনিফর্মটি কি বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্মের মতো না এটা অন্য আশেপাশের দেশের ইউনিফর্মের মতো, কারণ এর টেক্সচারটা দেখতে হবে, এর কালার দেখতে হবে, এর বুনন দেখতে হবে, ওদের ইট ইজ ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ আর নট।
মানে বাংলাদেশ সেনাবাহিনী যেটা ইউজ করে সেই কাপড়গুলো কিনা, সেই কমবেট কাপড় সেই কিনা। কমবেট কাপড় কিনা। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য রাইফেল, যেটা পুলিশ বলছে MK11 which is SR-25 converted to MK11. MK11 is a special rifle, 11টি দেশে ইউজ করে ইনক্লুডিং বাংলাদেশ। অ্যান্ড বাংলাদেশের ওয়ান অফ দ্য পুলিশ সেকশন কিন্তু এটা ইউজ করছে, তথ্য যেটা পাওয়া যাচ্ছে। MK11 ইউজ বাই নেভি সিলস, MK11 ইউজ বাই ইউনাইটেড স্টেটস স্পেশাল অপারেশন কমান্ড। রাইট। হ্যাঁ, এখন এই রাইফেলটি কোথা থেকে আসলো, হাউ ইট কেম হেয়ার ইন বাংলাদেশ, এবং উইথ টেলিস্কোপিক সাইট, এটা কিন্তু এটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা মানে এত সহজে আমরা অত উত্তর দিতে পারবো না। রাইট। আমার মনে হয় যে নানা ধরনের তথ্য ইতিমধ্যে আমরা পাচ্ছি যে এপারের সীমান্ত মানে ভারতের সীমান্ত বা আরাকানের সীমান্তের কোন একটা জায়গা থেকে এটি কেনা হয়ে যেতে পারে। মানে অনেক ধরনের এবং স্পেশালি ইউএস মেড, এটা কিন্তু আর কোথাও তৈরি হয় না। না মানে চোরাবাজারের কথা নানা রকম শোনা যাচ্ছে, এটা চোরাবাজারের পাওয়ারও কথা না জানি না আমি, মানে সেরকম নানা ধরনের তথ্যই পাওয়া যাচ্ছে। আবার আপনি যে আশঙ্কা করছেন সেরকম আশঙ্কা অনেকের মনে রয়েছে। প্রফেসর মিজানুর রহমান, আপনি বিজয় দিবসে একটি দৈনিক বণিক বার্তায় আপনি লিখেছেন যে সাম্প্রদায়িক সহিষ্ণুতা থেকে জঙ্গিবাদের সৃষ্টি, দেশে বিভিন্ন নামে জঙ্গিবাদের আলামত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেশে রাজনৈতিক সামাজিক সংস্কৃতির ক্ষেত্রে পরমত সহিষ্ণুতার মাত্রা কতটা রয়েছে বলে আপনি মনে করেন? বহুমত চর্চা, বড় পাটাতন নির্বাচন করা, ভোট চাওয়া, পছন্দ মতো ভোট দেওয়ার পরিবেশ এখন কতটা আছে, সেই প্রশ্ন আমরা করতেই পারি। পাশাপাশি আপনি যদি আপনি শুনছিলেন জনাব হাসান আরিফ বলছিলেন রাজনীতির সঙ্গে জঙ্গিবাদকে ঠিক সম্পৃক্ত করা ঠিক হবে কিনা, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যে জেনারেল সাখাওয়াতও বলছিলেন একটি একটি করে মেসেজ আসলে দেওয়া হচ্ছে নানা ধরনের প্রতিষ্ঠানকে। আপনার পর্যবেক্ষণ একটু। না, ধন্যবাদ। আমি আমাদের যে সুশাসন, গণতন্ত্র, এগুলো নিয়ে তো প্রশ্ন আছেই, আরো উন্নত করা যায়। কিন্তু এই জঙ্গিবাদের সাথে আমি মনে করি না যে আমাদের এই যে অভ্যন্তরীণ যে রাজনীতি সমস্যা এগুলার খুব সরাসরি সম্পর্কিত। তাইলে ফরাসি দেশে বা আমেরিকায় জঙ্গিবাদের উত্থান হতো না। যদি উন্নত গণতন্ত্র থাকলে অথবা সুশাসন থাকলে জঙ্গিবাদ মানে মাথাচাড়া দিয়ে ওঠে না। তাইলে কিন্তু আর এই সর্বশেষ জঙ্গি হামলাগুলা ফ্রান্সে অথবা আমেরিকায় হতো না। এখানে আসলে আমি যে কথাটা আগেও আর্টিকেলটা সত্যি আমি ওইভাবেই লিখছিলাম যে আমাদের এখানে নামগুলো বিভিন্ন হতে পারে, অথবা আপনি বলতে পারেন সরাসরি আইএস অথবা আল কায়দা এখানে অফিস খুলে নেটওয়ার্ক করে ওইভাবে আসে কিনা, এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আপনি স্বীকার অস্বীকার সবই করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই আইএস জঙ্গি যারা অথবা আল কায়দা জাতীয় এইসব জঙ্গি গোষ্ঠীর যেটা লক্ষ্য, যেমন আইএস এর লক্ষ্য হচ্ছে একটা ইসলামী খেলাফত কায়েম করবে এবং সারা দুনিয়া ইসলামের ঝান্ডা উড়াই দেবে তারা। এবং এটা করতে গিয়ে যারা প্রতিপক্ষ, যারা তাদের বিরুদ্ধাচরণ করবে, এটা এবার নিজেদের সম্পদের সামান্য ভিন্ন আকীদার হলেও তাকেও রেহাই দিবে না, এবং সেটার প্রতিফলনই দেখা যাচ্ছে দেশে দেশে। অতএব আমি মনে করি এই আন্তর্জাতিক যে সংশ্লিষ্টতা, এটা যদি হয়েও থাকে আমাদের জঙ্গিবাদের সাথে, তো সেটাও নতুন কিছু না। আমাদের মনে রাখতে হবে, আমি এই কথা আপনাদের আগেও বলে গেছিলাম, আমাদের এখান থেকে লোকজন আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছিল, তারা ফেরত আসছে। আমাদের এখান থেকে ফিলিস্তিনে যুদ্ধ করতে গিয়েছিল, তারা ফেরত আসছে। আমাদের এখান থেকে কাশ্মীরে যুদ্ধ করতে গিয়েছিল, তারাও ফেরত আসছে। এরা আসছে কিন্তু বাংলাদেশে, এই মতাদর্শের লোকও আছে। অতএব জঙ্গি এবং আন্তর্জাতিক জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের কোনো যোগাযোগ সাম্প্রতিককালে প্রতিষ্ঠিত হয়েছে এটা বলার দরকার নেই, এটা অনেক পুরানো সম্পর্ক। আমাদের বাস্তবতাটা মেনেই কাজটা করতে হবে। আর আমাদের ইন্টেলিজেন্সের ব্যর্থতাও আমি বলবো কিভাবে, আজকে 2-3 দিনে তো কয়েকটা বেশ ধরা পড়লো। ইন্টেলিজেন্স এক্স্যাক্টলি কিভাবে কাজ করছে, জেনারেল সাখাওয়াত অবশ্য বলছে যে এই ধরাটা পড়ছে ইন্টারোগেশনের মধ্যে। না, সেটাও ফ্রান্সে যখন হামলা হয় দেখা গেল ও আরো 6 মাস আগের থেকে এক বস্তিতে সেগুলোর পরিকল্পনা হচ্ছিল, সেখানে অস্ত্র মজুদ হচ্ছিল, ফরাসি গোয়েন্দা সংস্থা কিন্তু টের পায়নি। এটা না, আমি যেটা বলছি যে আমাদের সক্ষমতারও একটা বিষয় আছে। গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ বলা হয়েছে। আমি যে ধরনের ব্যর্থ আমি বলবো না, কারণ আমাদের গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা চালানোর মতো যে সক্ষমতা, আমি বারবার এই কথাটা বলি, তাদের কি পরিমাণ অ্যাপারেটাস আছে, কি পরিমাণ লোকবল আছে, কি পরিমাণ আরো দক্ষ হওয়ার দরকার। কিন্তু তারপরও আজকে যে জিনিস দেখা গেল, ওই যে সেই স্নাইপার রাইফেল টাইফেল, এগুলো স্বাভাবিকভাবে এখন আর বলার কোনো কারণ নাই যে এটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতি রেশারেশি অথবা
তথাকথিত নির্বাচন ভালোভাবে হওয়া, সঠিকভাবে হওয়া, এগুলোর সাথে আর এখন এটা এই লেভেলে আছে, জিনিসটা আরো উচ্চ মাত্রায় চলে গেছে এবং সেটা আমরা এই উচ্চ মাত্রায় চলে গেছে কিনা এটা শুনবো। জনাব হাসান আরিফ, আমরা আপনার কাছে আসছি। দর্শক একজন মন্তব্য করেছেন, একজন দর্শকের মন্তব্য একটু আপনাকে বলছি যে রাজু উনার নাম, উনি বলেছেন যে ইজিপ্ট যেমন সাহসিকতার সাথে আইএসআইএল অথবা ওয়াহিবেদের দমন বা নিষিদ্ধ করেছে, মানে নিয়ন্ত্রণ করেছে রাজনৈতিকভাবে, তেমনি বাংলাদেশে কেন করা যাচ্ছে না, এটা আপনাকে উনি একটু ব্যাখ্যা করতে বলেন। স্যার, আমরা একটা বিরতি নিব, বিরতির আগে আরো একটি প্রশ্ন আপনার কাছে একটু করে রাখি, ওটি নিয়েও যদি আপনি একটু কথা বলেন। কয়েকদিন ধরেই আরেকটি বিষয় আমাদের যেটা পাবলিক স্ফেয়ারে খুব বেশি আলোচিত হচ্ছে, যেটা মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বেগম জিয়া একটি বক্তব্য করেছেন, তারপর আবার বুদ্ধিজীবীদের নিয়ে আবার বিএনপির একজন সিনিয়র নেতা একটি মন্তব্য করেছেন, গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন নির্বোধেরাই শুধু নির্বোধের মতো মরেছে, আমরা আবার নির্বোধের মতো তাদেরকে ভালো বলছি। এই সব মন্তব্য আসলে কোনো রকম উপকার অপকার কোনো কিছু করে কিনা আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। আমাদের দর্শকের বক্তব্য, ইজিপ্টে যেভাবে দমন করা হয়েছিল সেভাবে সম্ভব কিনা সেটি আপনাকে জানতে চাইবো। আপনাদেরও মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসান আরিফ, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম শহীদের সংখ্যা, বুদ্ধিজীবীদের নিয়ে নেতিবাচক মন্তব্য, প্লাস ইজিপ্টের সাহসিকতা। জি আচ্ছা, এক এক করে আসি। জি, প্রথমে ওই দর্শকের প্রশ্নের উত্তরটা দিই, যে তিনি ইজিপ্টের উদাহরণ দিয়েছেন। জি, তো আমি বলবো যে খুব একটা বাজে উদাহরণ উনি তুলে ধরেছেন আর কি। ইজিপ্ট একটা ইলেক্টেড গভর্নমেন্টকে উৎখাত করে তারপরে সিসি পাওয়ারে এসছে। তো সুতরাং তার কোনো কার্যক্রম যে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে সেটা সঠিক নয়। এবং তিনি ইলেক্টেড একটা রাজনৈতিক দলকে, তার সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে, একমত আমরা না হতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্টকে উৎখাত করাটা কোনোভাবেই দমন করার বিষয় না। সুতরাং তার প্রশ্নটাই সম্পূর্ণভাবে বেঠিক। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্নে যাবার আগে ওই মুক্তিযুদ্ধের সংখ্যা এবং বুদ্ধিজীবী নিহত হওয়ার বিষয়টা, ফিলিস্তিনের একটা কথা উনি বলেছিলেন আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব, যে বাংলাদেশে অনেক বাঙালি প্যালেস্টাইনে গিয়েছিল ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য। তো প্যালেস্টাইনে যুদ্ধ করা আর আমাদের মুক্তিযুদ্ধ একই জিনিস, সেটা জঙ্গিবাদ নয়। না, আমি বলছি আন্তর্জাতিক একটা সেটা আলাদা, সেটা টোটালি আলাদা জিনিস। আচ্ছা, সুতরাং ফিলিস্তিনে যাওয়াটা গর্বের বিষয়। ইফ আই হ্যাড অপরচুনিটি আই উড হ্যাভ অলসো গন দেয়ার টু লিবারেট দি কান্ট্রি, যেহেতু যেভাবে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। এই হচ্ছে ওনার এই প্রশ্নটা। আর আফগানিস্তানে যারা সোভিয়েত অকুপেশন এগেনস্টে যুদ্ধ করতে গেছিল, তাদেরকে আমি মনে করি যে আফগানিস্তানের লিবারেশন ওয়ারে তারা অংশগ্রহণ করতে গেছিল। কিন্তু পরবর্তীকালে যখন তালেবান তার কর্মকাণ্ড অন্যভাবে বিস্তৃত করা আরম্ভ করলো, তখন ডেফিনেটলি তাদের কোর্স অফ অ্যাকশনটাও বা তাদের যে পথ, সেই পথ থেকে তারা বিচ্যুত হলো। এই দুটো আমার ভাইস চ্যান্সেলর সাহেবের বক্তব্যের পিঠে পিঠে চলে আসছে। আর মুক্তিযুদ্ধের সংখ্যার ব্যাপারে আর গয়েশ্বর রায়ের মন্তব্য আমি বলবো অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে কোনো ধরনের বিতর্ক থাকার প্রশ্নই আসে না, বা শব্দটা উচ্চারণ করাই উচিত না আর কি। যে একটা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক, এগুলো আমার মনে হয় যে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। এটার মাধ্যমে তো আমরা আমাদের সার্বভৌমত্ব অর্জন করেছি। জনাব হাসান আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি জেনারেল সাকাওয়াত হোসেন, আপনার কাছে আপনি কিছু বিষয়ে কথা বলতে চাইছেন। আমি কি প্রশ্নটি করে রাখবো যে আমাদের গবেষক দল যে প্রশ্ন, যে সব দলের অংশগ্রহণের কারণে পৌরসভা নির্বাচনে মাঠে রাজনীতি চাঙ্গা করছে, নির্বাচনী এলাকাগুলি নিরাপত্তা পরিস্থিতি, নিরাপত্তা অবস্থা, ভোটের দিন নিরাপত্তার ঝুঁকি, এসব নিয়ে আপনার পর্যবেক্ষণ? আচ্ছা, ওটা আমি একটু বলার আগে দুটো কথা বলি। আমাদের দেশে কিন্তু যেটা বললাম, যে আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো বিভাজন নাই, এথনিসিটি এবং রিলিজনের মধ্যে এত কোনো বড় একটা বিষয় নাই। আহমদিয়া কতজন আছে, শিয়া কতজন আছে, এটা আমরা কেউ জানতামও না। আর কোনোদিন আমার তো মনে পড়ে না যে কোনোদিন মানে খ্রিশ্চানদের উপরে এবার কোনো কিছু হয়েছিল। দে আর
এত স্মল কমিউনিটি মিলেমিশে আছে। মাঝে মধ্যে অফকোর্স মানে এই হিন্দু মুসলমানের একটু টেনশন হয়, ওটা খুব কম, ঐতিহাসিক কারণে। বাট আমাদের এখানে যেহেতু ওটা নাই, তাহলে হোয়াট আর দ্য রিজনস, এই রিজনসগুলো কিন্তু আমরা এখনো ফাইন্ড আউট করতে পারিনি। উই কিপ অন ব্লেমিং, যেটা বলেন আমি ওনার হাসান আরিফ সাহেবের সাথে একমত। ইজিপ্ট ইজ নট অ্যান এক্সাম্পল, কারণ ইজিপ্টে একটি রিপ্রেসিভ গভর্নমেন্ট অলরেডি আছে। কিন্তু আমি একটু ওনার দুই একটি জায়গায় আমি একটু ডিফার করছি। কেন একটা সমাজে এই ধরনের অ্যাংরি পিপল আর জন্ম নেয়? আপনাকে মনে রাখতে হবে যে এখন যে আমরা যাদের দেখছি তারা কিন্তু 25 বছর, উইদিন 30 ইয়ার্স অফ এজ শিক্ষিত। তাহলে এরা কেন এলিয়েনেটেড হলো? আর বেশিরভাগই কিন্তু সো টু সে কোট আনকোট সেকুলার ইউনিভার্সিটিগুলো থেকে বেরোচ্ছে। কাজে এই রিজনসটা কিন্তু আমরা এখনো জানি না কেন এরা সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। ফ্রান্সে, আমেরিকাতে, ইউরোপের সাথে এটা তুলনা করলে হবে না, বিকজ ইউরোপ অ্যান্ড ফ্রান্সে ওয়ান অফ দ্য মোস্ট আমি বলবো যে একেবারে রেশিয়াল বিহেভিয়ার তাদের টু দি মাইনরিটি কমিউনিটি, যেখানে মাইনরিটি। ফ্রান্স ইজ ওয়ান অফ দি কান্ট্রি ওয়ার্ল্ডের বোধহয় যারা সেকুলারিজমকে এমন স্ট্রেসে নিয়ে গেছে যে একেবারে বলতে গেলে কোনো কিছুই তারা রাখেনি, ধর্মীয় অনুভূতি থেকে কাউকে তার ধর্ম যে কি সেটা জিজ্ঞেস করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। তো কাজেই আমি দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইন দোজ এই সোসাইটিতে আপনি চিন্তা করেন উন্মুক্ত সোসাইটিতে এরকম হয় কেন? ইট ইজ পিওর ডেপ্রিভিয়েশন। সবাই তো আমরা বিদেশে যাই, পিওর ডেপ্রিভিয়েশন। কাজে ওইটার সাথে আবার বাংলাদেশের আমাদের এখানে তুলনা করলে হবে না। আমাদের এখানে অফ লেট কেন এতগুলো লোক ডিপ্রাইভ হয়েছে সেটা দেখার কথা। আমি কামিং ব্যাক টু পৌরসভার ইলেকশন, দেখুন যে কোনো ইলেকশন, প্রতিটি ইলেকশন কিন্তু এক এক মেজাজের। জাতীয় সংসদ নির্বাচনের সাথে পৌর ইলেকশনের আপনি যদি কম্পেয়ার করেন, এই কম্পেয়ার হবে না। ইট ইজ মোর কমপ্লেক্স ইলেকশন, পৌরসভার ইলেকশন। আর সিকিউরিটির বিষয়টি ইলেকশন কমিশনের 3টি স্টেজে সিকিউরিটি দেওয়া হয়। একটা হচ্ছে প্রি ইলেকশন, ডিউরিং ইলেকশন, পোস্ট ইলেকশন। তিন মেজাজের কিন্তু সিকিউরিটি। এখন সিকিউরিটি বলতে আমরা যদি ইলেকশন ডেতে বুঝি, তখন সিকিউরিটি অফ দি কেন্দ্রের সিকিউরিটি, ভোটারদের সিকিউরিটি, আর তার আগের সিকিউরিটি কিন্তু সার্বিক সিকিউরিটি। এখন এই সিকিউরিটি নিয়ে নানান ধরনের বিতর্ক হয়। যাদেরকে আপনি সিকিউরিটির জন্য লাগাচ্ছেন, হাউ দে আর বিহেভিং অন গ্রাউন্ড। আপনি তো অনেক ফোর্স দিলেন, কিন্তু সেই ফোর্স কিভাবে বিহেভ করছে, এই যে মারামারি কাটাকাটি হচ্ছে। এখন ইদানিং দেখছি যে ইলেকশন কমিশন কিছু স্টাফ হওয়ার চেষ্টা করছে, কিছু কিছু উইথড্র হচ্ছে, কিছু কিছুই হচ্ছে। দুজন এমপিকে করেছে, অনেক আগের থেকে করা উচিত। হাসানুজ্জামান সাহেব তো বহুত দিন আগের থেকে আছেন। হাসিনুর। এখন কথা হলো যে এই সিকিউরিটিটা যতই আপনি সিকিউরিটি দেন না কেন, অন গ্রাউন্ড যিনি সিকিউরিটিটা পরিচালিত করছেন, হাউ হি ইজ হ্যান্ডলিং। আর যদি আপনি জিজ্ঞেস করেন যে এই আশঙ্কা আছে কিনা বড় ধরনের কোনো কিছু ঘটার, মানে ইন রিলেশন টু জঙ্গি, দি প্যাটার্ন ডাজন্ট সে যে সাধারণ মানুষের উপরে এরা এখনো সেই ধরনের হামলা শুরু করেনি। তার নানাবিধ কারণ থাকতে পারে, আপনার সময় কতটুকু আছে আমি জানি না। আমি ওই ধরনের কোনো আশঙ্কা করি না। যে আশঙ্কাটা আমি করছি সেটা হলো যে অতীতের যে কাণ্ড কারখানাগুলো আমরা দেখলাম ইলেকশনের সময়, সেগুলো রিপিট হবে কিনা তার সম্ভাবনা অনেক বেশি। অতীতের কর্মকাণ্ড বলতে যে আমরা নির্বাচনের সময় ভোট দেওয়ার আগে ব্যালট বাক্স এরকম, তাই না, আপনার বুথ ক্যাপচারিং থেকে শুরু করে ইন্টিমিডেশন থেকে শুরু করে। অধ্যাপক মিজানুর রহমান কি মনে করেন যে এরকম হওয়ার সম্ভাবনা এবার কতখানি? না, আমাদের তো এবার একটা নতুন অভিজ্ঞতা, কারণ আমরা একদিন যাবত যে নির্বাচনটা করতাম, যদিও সম্পূর্ণ দলীয় ভিত্তিতে হতো, কিন্তু আমরা দলের অস্তিত্ব স্বীকার করতাম না, ওইভাবে দলীয় প্রতীক ব্যবহার করতাম না। এবারই প্রথম আমাদের দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এবং এটা আশেপাশের দেশেও আছে, বিদেশেও অনেক দেশেই এই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ভারতবর্ষেই হয়। কিন্তু আমি যেটা যদি লক্ষ্য করি, ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গলেও যে গত পঞ্চায়েত নির্বাচন হলো, সেটা ওদের দলীয়ভাবেই হয়। সেখানে যে ধরনের সহিংসতা, যেই মাত্রায় সহিংসতা আমরা দেখেছি, আমি তো মনে করি যে আমাদের নির্বাচনের গত মাসের 29 তারিখ থেকে শুরু করে আজকে 27 তারিখ, প্রায় 28-29 দিনে এখন পর্যন্ত নির্বাচনী হাঙ্গামায় একজনও আহত, 2-4 জনের কথা শুনেছি, কেউ একজন মারা গেছে, যেটা এবং ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্ডিয়াতে বিভিন্ন আমাদের সে অপেক্ষাকৃত উন্নত গণতন্ত্র চর্চা হয় বলে যেখানে বলি, সেখানেও কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা বিরাজ করে। তো আমি মনে করি কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া উচিত না, এবং খুব স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করা উচিত সরকারের।
এটা আমি বলবো। আমরা আর আর আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মিডিয়া, আর এখানে যে সকল লোকজন এখানে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের ইলেকশন কমিশনার ছিলেন। এখানে জনৈক রাজনৈতিক নেতা শহীদদের নিয়ে কি বলছেন এটা নিয়ে আলোচনা করা একেবারে আমার মনে হয় আমার মনে হয় যে আমাদের আলোচনা অপমানজনক। আমাদের আলোচনা অপ্রাসঙ্গিক। এই জনৈক নেতা এইসব নেতা কি বললো এতে শহীদের কিছু যায় আসে না। আমাদের মনে হয় যে আলোচনার আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করছেন। জনাব হাসান আরিফ এবং ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, প্রফেসর মিজানুর রহমান, আপনাদের তিনজনকে আমি বিষয়টি একটু জানতে চাইবো যে বিরতির পরে ফিরে এসে যে কায়ুম উনার নাম, উনি প্রশ্ন করছেন যে জেএমবি কে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনি ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হলে কি জঙ্গিবাদ কমবে কিনা, জঙ্গিবাদ কমানোর জন্য তিনি এটি আপনার জন্য প্রশ্ন। আমি পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই বিরতির পর যখন ফিরে আসব, যে আপনি বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, এইবার যে নির্বাচন কমিশন বলছে যে সাংবাদিকদের যদি ভোট কেন্দ্রে ঢুকতে হয় তাহলে প্রিজাইডিং অফিসারকে অনুমতি নিয়ে ঢুকতে হবে, এই বিষয়টি নতুন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা ভালো ভোট হওয়ার জন্য, বা এটি আসলে ঠিকই আছে কিনা, এই বিষয়ে আপনাদের মতো একটা বিরতি নিয়ে ফিরছে আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসান আরিফ, আমাদের প্রশ্ন ছিল আপনার কাছে যে নির্বাচনে যে সাংবাদিকদের ঢোকার উপরে যে বিধিনিষেধ আরোপ করার কথা বলছে, বিশেষ করে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে ঢুকতে হবে, সেই ব্যাপারে আপনার মতামত শুনতে চাইছিলাম। ধন্যবাদ। যে নির্বাচনে আমরা তিনটে শব্দ ব্যবহার করি। একটা হলো যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল, এবং এই তিনটি শব্দ তিনটেরই কিন্তু অত্যন্ত গভীর অর্থ আছে। স্যার, আমি ভুলে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের দর্শক কাইয়ুম সাহেব উনি প্রশ্ন করেছিলেন জামাতকে নিষিদ্ধ করলে, ওটা আমি লিখে নিয়েছি। ঠিক আছে। তো এই যে ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল, এইখানে তিনটে স্টেক হোল্ডার। ফ্রি হচ্ছে ভোটারদের জন্য, দ্যাট হি উইল বি ফ্রি ফ্রম অল ইনফ্লুয়েন্স, অল কাইন্ডস অফ রেস্ট্রিকশন, অবস্ট্রাকশন, যাতে সে ফ্রি ভোট দিতে পারে। আচ্ছা, ফেয়ার হচ্ছে যে যারা দোজ হু আর কন্টেস্টিং দি ইলেকশন, যে তাদেরকে ফেয়ার হতে হবে সব দিক দিয়ে। আমি জোর করে ভোট নেব না, ব্যালট পেপারে ছাপ দেব না, ভোট বা বুথ আমি দখল করব না, ইন্টিমিডেশন করব না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ হি হ্যাজ টু বি ফেয়ার। আর ইম্পার্শিয়াল হচ্ছে যে যারা ইলেকশন, যে বডি ইলেকশন অর্গানাইজ করেন বা ইলেকশন সুপারভাইজ করেন, মনিটরিং করেন, সুপারভাইজ করেন, সেই বডি অর্থাৎ রাষ্ট্রীয় যে বডিগুলি, তারা ইম্পার্শিয়াল থাকবে, যে তারা কোনো পক্ষপাতিত্ব করবে না। এবং সেই জন্য দেখবেন যে ইউনিভার্সালি এই তিনটে শব্দ ব্যবহার করা হয়, এবং দিস ক্যারি মিনিং, ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল, তিনটে স্টেক হোল্ডারের জন্য এই শব্দগুলি। এখন এই নির্বাচনকে তাহলে এই তিনটে এলিমেন্ট রাখার জন্য আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে দ্যাট ইট হ্যাজ টু বি ওপেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কোনো ধরনেরই গোপনীয়তা যেন ওখানে না থাকে। আর সাংবাদিককে বিরত করার মানেই হচ্ছে যে আমি এটাকে সম্পূর্ণভাবে জনসমক্ষে আসার পথে একটা বাধা বা অন্তরায় সৃষ্টি করার একটা প্রয়াস হতে পারে। এটা একটা ভুল ধারণার ভিত্তিতে হতে পারে, এই চিন্তা নাও থাকতে পারে যে না, এরা বড় গোলমাল করে, ছবি টবি তুলে ফেলে, সুতরাং অনেকে একসাথে ঢুকে। কিন্তু সাংবাদিকদের নিষিদ্ধ করাটা আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচনের পথে একটা অন্তরায়, এটা ইমিডিয়েটলি উইথড্র করা উচিত। আচ্ছা, জামাতকে নিষিদ্ধের ব্যাপারটা যে প্রশ্নটা করেছিলেন, আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, যে টেরোরিস্ট অ্যাক্ট আছে, এবং সেই টেরোরিস্ট অ্যাক্টের মধ্যেই বলা আছে যে কোন কোন অ্যাক্টিভিটিস হলে একটা দলকে বা যে কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করা যায়। তো এখন জামাতের মধ্যে যদি সেই অ্যাক্টিভিটিসগুলো পাওয়া যায়, যদি এস্টাবলিশ করা যায়, তো ডেফিনেটলি জামাত কেন, আরও 10টাও যদি জামাতপন্থী এই জাতীয় অর্গানাইজেশন থাকে, যেমন জেএমবি, আনসারুল্লাহ, এই জাতীয় অর্গানাইজেশন, হিজবুত তেহরি, এই ধরনের অর্গানাইজেশন থাকে, নিষিদ্ধ করা যাবে। এখন এটা প্রত্যেকে বারবার যেটা ভুল করছে
যে জামাত যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জন্য তাকে নিষিদ্ধ করাটা কিন্তু অন্য বিষয়। জামাতকে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ করার জন্য আইন আছে, জামাতকে না, যে কোনো পার্টিকে, এবং সেটা অলরেডি সংবিধানে আছে। এটা আপনারা আইন বিশেষজ্ঞরা বারবারই বলছেন। আমাদের একজন দর্শক এর চেয়ে একটু দূরে গিয়ে আলী, উনার নাম, উনি বলছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত আপনাকে যে ইজ আওয়ামী লীগ গভর্নমেন্ট লুকিং ফর ম্যাক্সিমাম পলিটিক্যাল বেনিফিট বিফোর ব্যানিং জামাত? কোশ্চেন টু মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল। আমরা 1 মিনিট আপনি বলে আমরা বিরতিতে চলে যাবো, আপনার কাছে বিরতির পরে। আচ্ছা, আমরা বিরতির পর থেকে আসি। 2-3টি প্রশ্ন আপনাদের কাছে সামনে থাকলো। এক হচ্ছে নির্বাচনে সাংবাদিকদেরকে যাওয়া জামাত ব্যান করলে কোনো সুবিধা হবে কিনা। প্রফেসর মিজানুর রহমান, আপনার কাছেও এই 2টি প্রশ্নই থাকলো। আমরা এটা বিরতির পরেই ফিরে আসছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল সাখাওয়াত, 2-3টি প্রশ্ন আপনার কাছে ছিল। জামাত নিষিদ্ধ হলে সেটি সুবিধা হবে কিনা, সাংবাদিকদেরকে নির্বাচনে ঢুকতে দেওয়া না দেওয়া, এই বিষয়গুলি নিয়ে আপনি বলবেন। প্রথমে আমি বলি, একটা ব্যাখ্যা কিন্তু আজকে পত্রিকা দেখলাম, বা কালকে পত্রিকা, আজকেই বোধহয় নির্বাচন কমিশন সচিব দিয়েছে, বলছে যে না, ওরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই, কেন্দ্রে যেতে পারবে, কিন্তু রুমের ভিতরে যেতে হলে ওই পারমিশন লাগবে। এখন এটা উনি বলেছেন, এটা আগে যে আমরা যেটা পড়েছি সেটা একটু বিপরীত। তবে আমি একটা প্রিজাইডিং অফিসারের মন্তব্য, অনুমতি লাগবে সেটা তিনি বলেছেন। জি, তাও যদি থাকে প্রিজাইডিং অফিসার, উনি বলছেন যে প্রিজাইডিং অফিসার পারমিশন লাগবে শুধুমাত্র কক্ষে প্রবেশ করার জন্য, হুইচ ইজ জেনুইন। কারণ কক্ষে অনেক সময় এত ভিড়াভিড়ি থাকে, তো ক্যামেরা ট্যামেরা নিয়ে গেলে আরো লোক থাকে। কক্ষে, কেন্দ্রে প্রবেশের কথা উনি বলেন নাই, বাট কেন্দ্রে যেটা আগে ছিল, মানে কি ভোট দেয় যে ঘেরা জায়গাতে, এক্স্যাক্টলি ওই জায়গায় তো কোনোদিনই কোনো ক্যামেরা প্রবেশ করে না। হ্যাঁ, তো কেন্দ্রের কথা বলছে, হ্যাঁ, যেতেও পারে না, কোনোদিন যায়ও না। বুথ মানে একটা কক্ষ, এখানে ব্যালট টাওয়ারগুলো থাকে, কক্ষে হয় কি অনেক লোকজন থাকে, তো আমাদের সময় আমরা মানা করতাম যে না, এত লোক থাকে, চিন্তা করেন যে 9টা-10টা এজেন্ট, ছোট ছোট কক্ষ, আবার ক্যামেরা নিয়ে গেলে তার পেছনে 4 জন লোক যায়, ওটা এমনি মানা করে, বাট কখনো গেলে পরে কেউ বের করে দেয় না, কিন্তু এটা এখন প্রশ্নটা হচ্ছে কেন্দ্রে ঢুকতে হলে আপনাকে প্রিজাইডিং অফিসার পারমিশন লাগবে, সেটা একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এই ব্যাখ্যা এনাফ কিনা আমি জানি না। তবে আমি একটা এখানে একটু প্রসঙ্গ বলে রাখি, মডার্ন আপনার ইলেকট্রাল যে সিস্টেম, এটার মধ্যে বলা হয় ইলেকট্রাল গভর্নেন্স, নো মোর ইলেকট্রাল সিস্টেম। সেখানে কিন্তু স্টেক হোল্ডার ইজ মিডিয়া, ওয়ান অফ দ্য বিগ স্টেক হোল্ডার ইজ মিডিয়া। মিডিয়া এভরিওয়্যার, প্রত্যেকটি ইলেকশনে প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। সেখানে মিডিয়াকে যদি আপনি রেস্ট্রিক্ট করে দেন, তাহলে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ফর এভরিওয়ান, মানে এটা কিন্তু আর এটার মধ্যে আসে না। ফ্রি ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়ালের সাথে আরেকটি যোগ হবে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল টু অল, মানে গ্রহণযোগ্য ভোট। গ্রহণযোগ্য ভোট তখনই হবে যখন ভোটার উইল বি স্যাটিসফাইড যে আমি ভোট দিতে পেরেছি, এবং যেভাবে আমি ভোট দিয়েছি ইট হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন দ্যাট ওয়ে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইলেকশন। তো এখন এইখানে আমার মনে হয় যদি ইলেকশন কমিশনে এখন পর্যন্ত দ্বিধায় থাকে, আমি মনে করি যে তাদেরকে কোনো রেস্ট্রিকশন দেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় মিডিয়া ইজ সেন্সিবল এনাফ নট টু এন্টার দ্যাট রুম যদি লোকজন বেশি থাকে। তো কিন্তু এটাতে একটা ইলেকশন কমিশনকে হেল্প করা হয় ইন এ সেন্স, অনেক মিডিয়া আপনার সরাসরি দেখায়, এবং এইগুলো কিন্তু আমরা সবসময় এনকারেজ করতাম মিডিয়াকে, আপনারা যদি সরাসরি পারেন সরাসরি দেখান, যদি পারেন সব সেন্টারে একটা করে লাগিয়ে দেন। এখন এইগুলো হচ্ছে কি, এটাতে একটা স্বচ্ছতা, ইলেকশন কমিশনের যে একটা স্বচ্ছ ইলেকশন করার ইচ্ছা, সেটা কিন্তু প্রকাশ পায়। আপনি যখনই মিডিয়া সম্বন্ধে একটা ইনস্ট্রাকশন দেবেন, আপনি প্রিজাইডিং অফিসারকে খুঁজে পাবেন না, ও পুলিশই আপনাকে সামনে দিয়ে আটকা দেবে, প্রিজাইডিং অফিসার সাহেব পাওয়া যাচ্ছে না ওনাকে, এখন কোথেকে পারমিশন দেবো। এতে ভালো ইলেকশনটাও কিন্তু মানুষ সন্দেহ চোখে দেখে। তো মিডিয়া মাস্ট বি মেড পার্টনার টু ইট। আপনি জামায়াতের প্রশ্ন বললেন যে, এবং একজন দর্শক আপনার কাছে জানতে চেয়েছেন যে এই ব্যানটা দেরি করে কি জামাত সরকার ম্যাক্সিমাম বেনিফিট দিতে চাচ্ছে? এটা তো আমি দেখছি যে যদিও সরকার বলছে নিষিদ্ধ করব, 26 তারিখে করবো, 28 তারিখে করবো, সরকার তরফ থেকে বলছে, কিন্তু জামাতে ডেফিনেটলি দেয়ার ইজ এ পলিটিক্যাল এলিমেন্ট ইন ইট, এবং এটা পলিটিক্যাল একটা খেলা হচ্ছে আর কি। কারণ আপনি এই পৌরসভা ইলেকশনে যদি আমি দেখি, যেখানে বিএনপি দাঁড়িয়েছে সেখানে জামাতও দাঁড়িয়েছে, এবং একটা আর্টিকেল এসেছিল অনেক পত্রিকায় যে সরকারের ইন্ধনে তারা দাঁড়িয়েছে, এবং
এটা নিয়ে বিএনপি এবং জামাতের ভিতরে একটু বোধহয় টানাপোড়েন আছে। টানাপোড়েন আছে। তো পলিটিক্স ইজ বলে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা এখন লাভ অ্যান্ড পলিটিক্স। তো সেটা একটা আছে। আর জামাতকে ব্যান করার বিষয়ে হাসান আরিফ সাহেব যেটা বললেন, এটা তো ব্যান করতে পারে সরকার, কিন্তু গভর্নমেন্ট যদি এভাবে ব্যান করে আজকে এটা রেফারেন্স হয়ে থাকবে যে ভবিষ্যতে আবার দেয়ার উইল বি সাম আদার পিপল উড কামিং এন্ড ট্রাইং টু ডু দ্যাট। এখন কোর্টে গিয়ে এটা প্রমাণ করা যাবে কিনা যে জামাত ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাঁ, জামাত 71 এর রোলের জন্য ক্যান বি ব্যান অ্যান্ড শুড বি ইফ ইউ গো সো। শুধু জামাত নয়, সেখানে আরো কতগুলো পলিটিক্যাল পার্টি আছে, সেটা আবার কমিউনিস্ট পার্টিরও আছে কিছু, বা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী কিছু দল সমাজতান্ত্রিক, আছে। হ্যাঁ আছে কিছু। তো এখন এটা হলো যে এই পলিটিক্যাল ডিসিশন গভর্নমেন্টকে নিতে হবে যে এটা এগুলো ব্যান করবে কিনা। আর যদি আদালতে যায় দ্যাট উইল বি রেফারেন্স। যদি এটা ওটা বন্ধ হয় তাহলে আরো কতগুলো পার্টি কিন্তু রেফারেন্সে চলে আসবে, রেফারেন্স হিসেবে তো থাকবে। এটা এটা আমার মনে হয় সরকারের একটা নিশ্চয়ই চিন্তা ভাবনার মধ্যে এটা আছে যে ভবিষ্যৎ এই এটাতে কি এটাকে হবে। কিভাবে ইউজ করা হবে পরবর্তী পর্যায়ে। প্রফেসর মিজানুর রহমান, আপনি দুটি বিষয় বলবেন। একজন দর্শক আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন, শাকিল একদম বা প্রফেসর মিজান আপনার নাম ধরে উনি বলছেন যে লাস্ট ইলেকশন সিটি থেকে ইলেকশন আরো খারাপ হবে, জার্নালিস্টদের উপর আক্রমণ হবে, অনেক কেন্দ্রে নিউজ কালেক্ট করা পর্যন্ত পসিবল হবে না। শাকিল ওনার নাম। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে বলি জামাত নিষিদ্ধ করার যে বিষয়টা, এটা জামাতের বর্তমান যে হিংসাত্মক বা ধ্বংসাত্মক কার্যাবলী যেগুলো করে বা জঙ্গি ইনভলভমেন্ট, এগুলো না। জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আসছে, জামাত একটি যুদ্ধ অপরাধী সংগঠন। একাধিক রায়ের মধ্যে, আমাদের সর্বোচ্চ আদালতের রায়ের মধ্যে এটাকে যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং একটি যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী কিন্তু অনেকেই ছিল। কমিউনিস্ট পার্টির কিছু কিয়দংশ স্বাধীনতা বিরোধিতা করছে, এগুলোকে অনেকগুলোকে জাতির জনক মাফ করে দিয়ে গেছেন। মাফ করে না, শুধু যুদ্ধ অপরাধের সাথে যারা জড়িত ছিল, ম্যাস কিলিং এর সাথে, অগ্নিসংযোগের সাথে, এই জামাতে ইসলাম ছিল সেটা সেই দল, যুদ্ধ অপরাধী দল, এবং দল হিসাবে সেটাকে নিষিদ্ধ করতে হবে। করলে এটার অন্য দল নিষিদ্ধ করার সাথে এটা সম্পর্ক নেই। আর আরেকটা হচ্ছে নির্বাচনটা অবশ্যই ফেয়ার হতে হবে। আর যেটা ক্যামেরার কথা সাকাত ভাই যেটা বলছেন, আপনি টেলিভিশনের ক্যামেরা কয়টা? আজকে বাংলাদেশে 10 কোটি লোকের কাছে ক্যামেরা আছে, 10 কোটি মোবাইল ফোন আছে, 10 কোটি ক্যামেরা আছে। আপনি সিলেটের রাজন হত্যা, ওখানে কোনো আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছিল? সারা পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য একটা মোবাইল ফোনে যথেষ্ট। অতএব এরকম কোনো আশঙ্কার কোনো কারণ নাই। খুব লুকোচুরি করে গোপনে কিছু ভোট কেন্দ্রের মধ্যে প্রিসাইডিং অফিসার কিছু করে ফেলবেন, এই দিন আর এখন আর নাই। কারণ শত শত ক্যামেরা নিয়ে, প্রবলেম হয় কি, একটা প্রবলেম হয় কি স্যার, যখন আমি হলো মোবাইল ফোনে আপলোডেড কোনো কিছু আপনাকে দেখে, তখন সরকার তখন অস্বীকার করে, বলে এটা বানানো, এটা আসলে ঠিক সোর্সের ইয়া না। তখন এটাকে সেটা অনেক মিডিয়ারও আছে, মিডিয়ার পুরো ঘটনা সাজানো এরকমও আছে। অর্থাৎ প্রিসাইডিং অফিসার ছিল একটু দলবাজ, এবং সে নিজে ব্যালট পেপার সিল দিচ্ছিল, মিডিয়াকে ডেকে নিয়ে আসছে এবং মিডিয়াকে দিয়ে দেখানো হয়েছে ওই একটা নির্দিষ্ট দলের। এই ঘটনাও কিন্তু আছে মিডিয়াতে। একই জিনিস আমরা বিভিন্ন সময় দেখি, এখানে মিডিয়াতেও আছে। না, ওই মোবাইলে ছবি তোলা একটা বিষয়, আর সাংবাদিক তাদের ওই ইলেকশন অবজার্ভ করার বিষয় এক বিষয় না। আমি বলছি যে এটা যেটা সকাল সকাল বলে গেছে, ইলেকশন অবজারভার হিসাবে সাংবাদিকদের ওখানে থাকাটা অপরিহার্য। আমি বলছি খালেদ যেটা বলছে যে কেউ মোবাইলে একটা ভিডিও বানাতে পারে, এই সেম ঘটনা কিন্তু বাংলাদেশে সাংবাদিকদের নামেও ঘটনা হয়েছে। আমি একটু অ্যাড করতে চাই। নরমালি মোবাইল ইজ নট অ্যালাউড ইনসাইড দি সেন্টার বাই দ্য ভোটার্স। ইভেন এজেন্টদের জন্য মোবাইল ইজ নট অ্যাকসেপ্টেবল থিং, এক্সেপ্ট the presiding officer and polling officer, যাদের কই সিকিউরিটির জন্য না নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ক বন্ধ আমরা করি না কখনো। আচ্ছা, নেটওয়ার্ক থাকে কিন্তু ফোনটা নিয়ে যাওয়া মোবাইল অ্যালাউ, ফোন নিয়ে নট অ্যালাউড। আমার মনে হয় যে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 20 সেকেন্ডে যদি একটু জনাব হাসান আরিফ আপনি বলেন যে বক্তব্যটি আপনি শুরু করেছিলাম, যে এই জঙ্গিবাদ থেকে রেহাই পাওয়ার জন্য সবার আগে কি করা দরকার বলে আপনি মনে করেন? আপনার জঙ্গিবাদ থেকে রেহাই পাওয়ার জন্য আমার মনে হয় যে সবচেয়ে আগে জনগণের সম্পৃক্ততা এবং সচেতনতা দরকার। তার কারণে জনগণ কিন্তু বিরক্ত, জনগণ কিন্তু সংক্ষুব্ধ। এই যে বারবার বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র বলার ফলে বাংলাদেশের যে কোনো মানুষ, একজন সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সমাজে যে স্তরে থাকুক না কেন, তারা যথেষ্ট অপমানিত বোধ করে। সেই জন্য
এইটার মোকাবেলা করার জন্য শুধু সরকারি প্রচেষ্টায় যথেষ্ট নয় এবং সম্ভাবনা, যেটা সাখাওয়াত সাহেব বলেছেন যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটার পরে আমরা জানতে পারছি, তার আগে আমাদের কোনো সুতরাং এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের মধ্যে যেহেতু এই জঙ্গিবাদটা বিশেষভাবেই তথাকথিত ইসলামকে নিয়ে, আমার মনে হয় যে এখানে ইসলামিক স্কলার এবং ইসলামের ধর্মীয় অঙ্গনে যারা আছেন আলেম সমাজ, তাদেরকে বেশি করে এর মধ্যে অংশগ্রহণ করাতে হবে। জনাব হাসান আরিফ, জেনারেল সাখাওয়াত, প্রফেসর Exactly বলা যাবে, জঙ্গিবাদ প্রাকৃতিক নিয়মে দমন হবে, কারণ জোর করে কোনো মতাদর্শ অতীতেও টিকে চাপিয়ে দেওয়া যায়নি, এই জঙ্গিবাদও টিকবে না। প্রফেসর এবং মিজানুর রহমান, জেনারেল প্রাকৃতিক সাখাওয়াত, নিয়মে এটা বিলুপ্ত হবে। জনাব হাসান আরিফ, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।